নীলমপুর রেলওয়ে স্টেশনের সেই কান ফাটানো শোরগোল, যেখানে প্রতিটি মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর তাগিদে এদিক ওদিক ছুটছিল। ট্রেনের হুইসেল আর কুলিদের হাঁকডাকে প্ল্যাটফর্মের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে মিহা নামক একটি মেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল, যার কাছে সময় যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার হাতের শক্ত করে ধরা ব্যাগে কেবল কিছু জামাকাপড় ছিল না, ছিল তার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় আর একরাশা বিশ্বাস। ভালোবাসার টানে ঘর ছেড়ে আসা সেই মেয়েটি কি জানত যে হাতের ওপর সে ভরসা করেছে, সেই হাতই তাকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিতে চলেছে? আজ আপনাদের শোনাব এক নিদারুণ প্রতারণা এবং সেই ধ্বংসস্তূপ থেকে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর এক অনন্য কাহিনী। নীলমপুর স্টেশনের সেই কোলাহলপূর্ণ পরিবেশ, যেখানে প্রতিটি মানুষ নিজের ট্রেন ধরার তাগিদে হন্যে হয়ে এদিক ওদিক ছুটছিল। কুলি নিজের মাথায় বিশাল ভারী মালপত্র নিয়ে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল এবং চাওয়ালার কণ্ঠস্বর পুরো প্ল্যাটফর্মে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু মেহার জন্য যেন এই জাগতিক সবকিছু থমকে গিয়েছিল। তার চোখে শুধু একটাই রঙিন স্বপ্ন ভাসছিল, এমন একটা স্বপ্ন যা সে নিজের ঘর, পরিবার এবং নিজের চেনা দুনিয়ার সাথে বিদ্রোহ করে মনের গহীনে বুনেছিল। তার হাতে একটা বেশ ভারী ব্যাগ ছিল, যেটিকে সে নিজের বুকের সাথে অত্যন্ত শক্ত করে চেপে ধরেছিল। এই ব্যাগে শুধু সাধারণ জামাকাপড় ছিল না, বরং এতে তার বাবা মায়ের সারা জীবনের সেই তিল তিল করে জমানো শেষ উপার্জনটুকু ছিল, যা তারা মেহার উচ্চশিক্ষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক কষ্ট সহ্য করে জমিয়েছিল। সব গয়না আর সব জমানো টাকা গুছিয়ে নিয়ে সে নিজের সেই ভালোবাসার মানুষের ভরসায় ঘর ছেড়ে অজানা পথে চলে এসেছিল, যাকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিল। তার নাম ছিল আকাশ। আকাশের সাথে সে এক নতুন দুনিয়া গড়ার অগণিত স্বপ্ন বুনেছিল। স্টেশনের এক নির্জন কোণায় দাঁড়িয়ে মেহা আকাশের চোখের দিকে তাকিয়ে এক গভীর শ্বাস নিল এবং খুব আবেগপ্রবণ কিন্তু দৃঢ় গলায় বলল, আকাশ, আমি সব টাকা আর মায়ের সেই সব গয়না সাথে নিয়ে নিয়েছি, যা তারা আমার পড়াশোনার জন্য অনেক কষ্টে জমিয়ে রেখেছিল। এখন আমাকে এই নিষ্ঠুর দুনিয়া থেকে, এই শহর থেকে কোথাও অনেক দূরে নিয়ে চলো, যেখানে শুধু তুমি আর আমি থাকব। আমার আর কোনোভাবেই পিছন ফিরে তাকানোর ইচ্ছে নেই। আকাশ এক মুহূর্তের জন্য সেই ভারী ব্যাগের দিকে নিবিড়ভাবে তাকালো এবং তার চোখে এক অদ্ভুত ক্রূর চমক দেখা দিল, এমন এক কুটিল চাউনি যা মেহা নিজের অন্ধ ভালোবাসার আকুলতার কারণে একেবারেই চিনতে পারল না। আকাশ খুব মিষ্টি এবং নির্ভরযোগ্য গলায় নাটকের ছলে বলল, মেহা, তুমি একদম চিন্তা করো না, এখন থেকে তোমার সব দায়িত্ব আর সব সুরক্ষা আমার। কিন্তু আমাদের এই সফর অনেক লম্বা এবং এখানে ভিড়ও অনেক বেশি। তুমি এই সব মালপত্র আমার ব্যাগে রেখে দাও, যাতে এটি সুরক্ষিত থাকে এবং তোমার এটি বয়ে বেড়াতে কোনো ক্লান্তিও না হয়। তারপর আমরা এই শহর থেকে অনেক দূরে পাড়ি দেব, এমন এক মায়াবী জায়গায় যেখানে কেউ আমাদের কোনো দিন আলাদা করতে পারবে না। মেহা, যে আকাশের প্রেমে এতটাই বিভোর ছিল যে আকাশের প্রতিটি কথা তার কাছে ধ্রুব সত্য বলে মনে হতো, সে এক মুহূর্তও দ্বিধা না করে সেই ভারী ব্যাগটি আকাশের হাতে তুলে দিল। আকাশ যেমনই সেই ব্যাগ নিজের হস্তগত করল, হঠাৎ পিছন থেকে একটি ছেলে খুব দ্রুত বেগে দৌড়ে এলো। সে নিজের মুখ একটি কাপড় দিয়ে অর্ধেক আড়াল করে রেখেছিল। মেহা কিছু বুঝে ওঠার আগেই সেই অচেনা ছেলেটি ছোঁ মেরে আকাশের হাত থেকে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে প্ল্যাটফর্মের অন্যদিকে পাগলের মতো দৌড়াতে শুরু করল। এই সব কিছু এত অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘটেছিল যে মেহার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। ওই ব্যাগটিই ছিল তার পুরো জীবন আর অস্তিত্ব। তার ভেতরে তার আসল পরিচয়পত্র, ঘরের সব মূল্যবান অলংকার এবং সেই সব টাকা ছিল, যা ছাড়া সে এক কদমও সামনে এগোতে পারত না। মেহা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগল, আকাশ, দ্রুত দৌড়াও, ধরো ওকে, আমার সব কিছু ওই ব্যাগের ভেতরে আছে। আমাদের সব স্বপ্ন আর আমাদের পুরো জীবন শেষ হয়ে যাবে। আকাশও নিজের মুখে মিথ্যে ঘাবড়ানি এবং রাগের নিপুণ অভিনয় করল। সে মেহার কাঁধ শক্ত করে ধরে তার চোখের দিকে তাকিয়ে পুরো গুরুত্বের সাথে বলল, তুমি একদম এখানেই দাঁড়িয়ে থাকো মেহা, কোথাও যাবে না। আমি এক্ষুনি ওই চোরকে পাকড়াও করে আমাদের সব জিনিসপত্র নিয়ে আসছি। তুমি এই বেঞ্চেই বসে আমার অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই ফিরে আসছি। এই মিথ্যে আশ্বাস দিয়ে আকাশ সেই চোরের পিছনে দ্রুত ছুটল। সেই সময় মেহার মাথায় এত হাজারো চিন্তা ঘুরছিল যে সে একেবারেই বুঝতে পারল না যে আকাশের ওই কথাগুলোর মধ্যে কত অদ্ভুত তাড়াহুড়ো মিশেছিল।
তার তো বোঝা উচিত ছিল যে মানুষটি তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসার দাবি করে, সে তাকে এই অজানা শহরের বিশাল ভিড়ে এভাবে একা ফেলে কেন চলে যাচ্ছে, এবং কেন সে বারবার জোর দিয়ে বলছে যে সে নিশ্চয়ই আসবে। কিন্তু ভালোবাসায় অন্ধ মেহা শুধু হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যাতে আকাশ সঠিকভাবে ফিরে আসে এবং তাদের সব হারানো মালপত্র খুঁজে পাওয়া যায়। অন্যদিকে স্টেশনের সেই ভিড় থেকে অনেক দূরে শহরের বাইরের এক নির্জন এলাকার শুনশান মাঠের কাছে পৌঁছে আকাশের দৌড়ানোর গতি অনেকটা কমে গেল। সেখানে পৌঁছে সে থামল এবং বিকট শব্দে জোরে জোরে হাসতে লাগল। তার সামনে সেই তথাকথিত চোরটিই দাঁড়িয়েছিল যে ব্যাগ ছিনিয়ে নিয়েছিল। সেই চোর নিজের মুখ থেকে কাপড় সরালো এবং সেও অট্টহাসি হাসতে লাগল। আসলে সে মোটেও কোনো চোর ছিল না, বরং আকাশেরই এক খুব কাছের বন্ধু ছিল। এই পুরো সাজানো নাটক, এই চুরির ঘটনা আগে থেকেই ছক কষা একটি ভয়ানক চক্রান্ত ছিল। আকাশ খুব চতুরতার সাথে মেহাকে ভালোবাসার মিথ্যে জালে ফাঁসিয়েছিল যাতে সে তার ঘরের সব নগদ টাকা আর গয়না অবলীলায় লুট করতে পারে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশ সেই ব্যাগটি খুলল। সোনার গয়না এবং টাকার বান্ডিল দেখে তার চোখ লোভে চকচক করে উঠল। সে নিজের বন্ধুকে তালি দিয়ে বাহবা দিয়ে বলল, দেখলি তো আমার কামাল, ওই বোকা মেয়েটা এখন স্টেশনে আমার পথে ঠাই বসে থাকবে, আর আমরা এখানে রাতারাতি বড় লোক হয়ে গেলাম। দুই বন্ধু সেই নিষ্পাপ মেয়েটির জীবন তছনছ করে দিয়ে পৈশাচিক আনন্দ করছিল। কিন্তু স্টেশনের সেই শোরগোল ভরা প্ল্যাটফর্ম নম্বর 3-এ মেহা অপলক চোখ শুধু সেই পথটিই খুঁজছিল যেদিক দিয়ে আকাশ চলে গিয়েছিল। সকাল গড়িয়ে দুপুর হল, দুপুর থেকে বিষণ্ণ সন্ধ্যা নামল। স্টেশনের আলোগুলো একে একে জ্বলে উঠল। অনেক ট্রেন স্টেশনে এলো এবং হাজার হাজার যাত্রী নামল এবং গেল। অগণিত যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। কিন্তু মেহা সেখানেই সেই পুরনো লোহার বেঞ্চে একভাবে বসে রইল। তার তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছিল, চোখ থেকে অনবরত জল বইতে বইতে যেন শুকিয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে হয়তো সেই চোল আকাশের ওপর কোনো মরণপন্ন হামলা করেছে, হয়তো আকাশ কোনো বড় বিপদে পড়েছে। সে নিজের ভবিষ্যতের জন্য নয়, বরং আকাশের মঙ্গলের কথা ভেবে ডুকরে কাঁদছিল। রাতের গভীর অন্ধকার ঘনীভূত হতে লাগল, প্ল্যাটফর্মে হিমশীতল ঠান্ডা বাড়তে লাগল। কিন্তু সেই নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার অটুট বিশ্বাস ছিল যে তার আকাশ তাকে নিতে নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু যেমন যেমন রাত বাড়তে লাগল এবং পরের দিন হতে শুরু করল, মেহেরের ভেতরের সেই ক্ষীণ আশার প্রদীপগুলো নিভে যেতে লাগল। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবেই কেটে গেল। সে পাগলের মতো স্টেশনের প্রতিটি কোণায় আকাশকে খুঁজে বেড়াত, অপরিচিত লোকেদের বারবার জিজ্ঞাসা করত, কিন্তু আকাশের কোথাও কোনো হদিশ মিলল না। এখান থেকেই মেহেরের জীবনের আসল এবং অত্যন্ত ভয়ানক কাহিনী শুরু হল। এখন মেহেরের মনে হচ্ছিল যে হয়তো সেই চোর তার প্রিয়জনকে মেরে ফেলেছে বা তাকে কোথাও বন্দি করে রেখেছে। সে সারাদিন স্টেশনের সেই প্ল্যাটফর্মের এক কোণায় উদাস এবং ক্ষুধার্ত অবস্থায় বসে থাকত। সে নিজের গ্রাম থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এই অচেনা শহরে এসেছিল। তার পকেটে একটি কানা কড়িও অবশিষ্ট ছিল না, যা দিয়ে সে অন্তত একবেলার সাধারণ খাবারও কিনতে পারে। কিন্তু অভাবের থেকেও বড় কথা ছিল তার প্রবল লজ্জা এবং আত্মগ্লানি। সে ফিরে নিজের গ্রামে মুখ দেখাবে কিভাবে? যে ছেলের জন্য সে নিজের জন্মদাতা বাবা মায়ের বিশ্বাস ভেঙে তাদের সারা জীবনের সঞ্চয় চুরি করে পালিয়ে এসেছিল, আজ সেই ছেলেই তার সাথে ছিল না। লোকে জানলে কি ভাববে? তার বাবা মা কোন মুখে সমাজের সামনে দাঁড়াবেন? যে টাকাগুলো তার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ছিল, সেগুলোকে সে নিজের হাতে হারিয়ে ফেলেছিল। সেগুলোর কথা মনে পড়তেই মেহের যেন দম বন্ধ হয়ে আসত। বাড়ি ফিরে যাওয়া এখন তার কাছে আত্মহত্যার থেকেও বেশি ভয়ানক মনে হচ্ছিল। সে শুধু এটাই ভেবে ভেবে কাঁদত যে আকাশ যদি বেঁচে থাকত তবে তাকে খুঁজতে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আসত। কিন্তু তার এই সব ভুল ধারণা এবং রঙিন আশার প্রাসাদ ভাঙতে আর মাত্র কিছুদিনই সময় লাগল। চতুর্থ বা পঞ্চম দিনে, যখন তীব্র ক্ষুধা আর শারীরিক দুর্বলতায় মেহের খুব করুণ অবস্থা ছিল, সে স্টেশনের বাইরে একটি ছোট চায়ের দোকানের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। সেখানে টিভিতে বিশেষ সংবাদ বা নিউজ চলছিল। মেহার নজর হঠাৎ সেই টিভি স্ক্রিনের দিকে পড়ল এবং মুহূর্তের মধ্যে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল।
নিউজে একটি ব্রেকিং খবর দেখানো হচ্ছিল, যেখানে পুলিশ কিছু অপরাধী ছেলেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই ছেলেদের মধ্যে সবার আগে আকাশ দাঁড়িয়েছিল। নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছিল যে পুলিশ এমন এক ধূর্ত গ্যাংকে পাকড়াও করেছে, যারা কলেজের সহজ সরল মেয়েদের ভালোবাসার মিথ্যে জালে ফাঁসাত, তাদের বিয়ের রঙিন স্বপ্ন দেখাত এবং তারপর ব্ল্যাকমেল করে বা সুকৌশলে পালিয়ে যাওয়ার নাটক করে তাদের সব টাকা এবং গয়না লুট করে নিয়ে চম্পট দিত। টিভি স্ক্রিনে আকাশের সেই হাসি মুখের চেহারাটাই ভেসে উঠছিল, যা কিছুদিন আগে মেহাকে সারা জীবন ছায়ার মতো সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। নিউজ শুনে মেহার বুক যেন ধড়ফড় করতে ভুলেই গেল। তার কানে এক অদ্ভুত ঝিঁ আওয়াজ হতে লাগল। সে অবশেষে নিদারুণভাবে বুঝতে পারল যে যার জন্য সে দিনরাত হাহাকার করছিল, যাকে সে কোণে বিপদে পড়েছে বলে দুশ্চিন্তা করছিল, সে আসলে এক মস্ত বড় প্রতারক ছিল, যে তার পুরো জীবন, তার বাবা মায়ের কষ্টের উপার্জন এবং তার পবিত্র ভালোবাসা সব কিছু এক নিমেষে পিষে দিয়েছিল। মেহা সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার নিজের ওপর এতটাই তীব্র ঘৃণা হচ্ছিল যে সে তা ভাষায় বলে বোঝাতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে সে চিৎকার করবে, অঝরে কাঁদবে, নাকি নিজের প্রাণ দিয়ে এই যন্ত্রণার ইতি ঘটাবে। এই ধোঁকা এতটাই বড় ছিল যে তার মানুষের ওপর, এমনকি ভালোবাসার পবিত্রতার ওপর থেকেও সব সময়ের জন্য বিশ্বাস চিরতরে উঠে গেল। মেহার এই অস্থিরতা এবং স্টেশনে তার এই নিরাশ্রয়ে লাওয়ারিসের মতো ঘুরে বেড়ানো কারও নজর এড়াচ্ছিল না। গত কয়েকদিন ধরে যখন থেকে মেহা এই স্টেশনে পা দিয়েছিল, এক সহৃদয় ব্যক্তির নজর ক্রমাগত তার ওপর নিবদ্ধ ছিল। সে ছিল স্টেশনের পুলিশ কনস্টেবল অনির্বাণ। অনির্বাণ নিজের ডিউটির সময় বেশ কড়া মেজাজে থাকত, কিন্তু ভেতর থেকে সে একজন অত্যন্ত ভালো এবং সহানুভূতিশীল মনের মানুষ ছিল। অনির্বাণ প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিল যে এই মেয়েটি সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছে, কিন্তু এর মুখে এক অদ্ভুত আতঙ্ক এবং দীর্ঘ প্রতীক্ষার ছাপ স্পষ্ট। সে নিখুঁতভাবে দেখেছিল কিভাবে মেহা পাওলের মতো প্রতিটি আসা যাওয়া ট্রেনের যাত্রীদের খুঁজত, কিভাবে সে কয়েক রাত ধরে সেই একই বেঞ্চে কিছু না খেয়ে দিয়ে কুঁকড়ে শুয়ে থাকত। একজন অভিজ্ঞ পুলিশকর্মীর জহরি চোখ এটা ঠিকই বুঝে গিয়েছিল যে এই মেয়েটি কোনো মস্ত বড় বিপদ বা প্রতারণার শিকার হয়েছে। অনির্বাণ অনেকবার তার কাছে গিয়ে তার সাথে কথা বলতে চেয়েছিল, এটা জিজ্ঞাসা করতে চেয়েছিল যে তার কোনো প্রকার সাহায্যের প্রয়োজন আছে কিনা, কিন্তু সে ডিউটির ব্যস্ততার কারণে এবং মেহার ঘাবড়ে যাওয়া মানসিক অবস্থা দেখে সঠিক সময়ের অপেক্ষা করছিল। যেদিন মেহা চায়ের দোকানে ওই নিউজ দেখল এবং ভেঙে পড়ে মাটিতে লুটিয়ে পড়ল, অনির্বাণ দূর থেকে ওইসব দৃশ্য নিজের চোখে দেখে নিয়েছিল। এখন অনির্বাণের আর স্থির থাকা সম্ভব হল না। তার মনে হল যদি এখনই মেয়েটিকে না সামলানো হয়, তবে সে হয়তো কোনো চরম ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে। সে ধীরে ধীরে পা বাড়িয়ে মেহার কাছে পৌঁছল। মেহা সেই সময় একটি পিলারের আড়ালে বসে নিজের হাঁটুতে মুখ গুজে বেপরোয়া হয়ে কাঁদছিল। অনির্বাণ খুব নম্রতা এবং সম্মানের সাথে বলল, ম্যাডাম, ঠিক কি হয়েছে আপনার? আমি গত ৪-৫ দিন ধরে আপনাকে এই স্টেশনে একইভাবে ঘুরে বেড়াতে দেখছি। না আপনার কাছে কোনো মালপত্র আছে, না আপনি কোথাও গন্তব্যে যাচ্ছেন। আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছেন। আমি পুলিশে কর্মরত আছি। আমার নাম অনির্বাণ। যদি আপনার সাথে কোনো জালিয়াতি হয়ে থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তবে আপনি আমাকে কোনো সংকোচ ছাড়াই বলতে পারেন। আমি মন থেকে আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু মেহার হৃদয় এবং মাথায় এই মুহূর্তে সেই প্রতারণার এত গভীর ক্ষত লেগেছিল যে পুলিশের উর্দি দেখে এবং অনির্বাণের সহানুভূতি ভরা গলা শুনেও সে কোনো শান্তি খুঁজে পেল না। বরং ওই খবর দেখার পর তার ভেতরে প্রতিটি মানুষের প্রতি, বিশেষ করে পুরুষদের প্রতি এক গভীর আতঙ্ক জেঁকে বসেছিল। তার মনে হল যেমন আকাশ নিজের মিষ্টি মিষ্টি কথায় তাকে ফাঁসিয়েছিল, তেমনি এই পুলিশ লোকটিও হয়তো কোনো নতুন চাল চালছে। অথবা যদি পুলিশ তার আসল সত্য জানতে পারে যে সে বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে এসেছে, তবে তাকে নির্ঘাত গ্রেফতার করে নেওয়া হবে, বা তার বাবা মাকে এখানে ডেকে এনে পুরো সমাজে তার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। মেহা ভয়ে সাথে সাথে নিজের জায়গা থেকে এক ঝটকায় উঠে দাঁড়াল। তার চোখ রক্তবর্ণ হয়ে লাল ছিল এবং পুরো শরীর কাঁপছিল। সে অনির্বাণের দিকে খুব সন্দেহ এবং চরম ভয় ভরা চোখে তাকাল এবং কয়েক পা পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে বলল, না না, আমার কারো কোনো সাহায্যের বিন্দুমাত্র প্রয়োজন নেই। আপনি দয়া করে যান এখান থেকে। আমার কোনো সমস্যা নেই, আমাকে একা ছেড়ে দিন।
এই কথা বলে মেহা পিছন ফিরে না তাকিয়েই স্টেশনের অন্য প্রান্তের দিকে তীরের মতো দ্রুত দৌড়ে চলে গেল। আর কনস্টেবল অনির্বাণ শুধু সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল যে আসলে এই মেয়েটির পিছনে এমন কোন ভয়ানক নির্মম সত্য লুকিয়ে আছে যা একে এতই ডরিয়ে দিয়েছে যে এ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তির থেকেও দূরে পালাচ্ছে। মেহার সেই দিন পালিয়ে যাওয়ার পরও অনির্বাণ মোটেই হার মানল না। সে একজন পুলিশ হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষও ছিল, যে স্পষ্টভাবেই বুঝতে পেরেছিল এই মেয়েটির সাথে যাই হয়েছে তা তার আত্মাকে ভেতর থেকে গভীরভাবে রক্তাক্ত করে দিয়েছে। মেহা অনেক দিন ধরে প্রায় অনাহারে ছিল। তার চোখের নিচে কালচে কালি পড়ে গিয়েছিল এবং দুর্বলতার কারণে তার পা বারবার টলতে শুরু করেছিল। এক শান্ত সন্ধ্যায় যখন মেহা স্টেশনের এক শুনশান কোণায় ক্লান্ত হয়ে নেতিয়ে বসেছিল, তখন অনির্বাণ সাধারণ পোশাকে তার কাছে নিঃশব্দে এলো। এইবার সে পুলিশের ওর্দিতে ছিল না, হয়তো এই সূক্ষ্ম কারণে যাতে মেহা তাকে দেখে আবারও ভয় না পায়। অনির্বাণের হাতে একটি টিফিন বক্স ছিল, যেখান থেকে বাড়ির তৈরি গরম খাবারের চমৎকার গন্ধ আসছিল। সে মুখে কিছু না বলে ওই টিফিনটি মেহার পাশে আলতো করে রেখে দিল এবং একটু দূরে গিয়ে দাঁড়াল, যাতে মেহা কোনো প্রকার অস্বস্তি বোধ না করে। মেহা, যে গত 4 দিন ধরে জল ছাড়া কিছুই গলায় নামায়নি, সেই খাবারের গন্ধে নিজেকে আর সামলাতে পারল না। তার কাঁপতে থাকা হাতে টিফিনটি খুলল এবং সে পাগলের মতো গোগ্রাসে খেতে শুরু করল। খেতে খেতে তার চোখ দিয়ে অশ্রুর নোনা ধারা বয়ে চলছিল, যা রুটির গ্রাসের সাথে তার গলার নিচে নামছিল। যখন সে খাওয়া শেষ করল, তখন অনির্বাণ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো এবং খুব কোমল স্বরে বলল, আমি জানি না তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছ এবং তোমার সাথে ঠিক কী দুর্ঘটনা ঘটেছে, এবং আমি এই সব এখনই জানতেও চাই না যতক্ষণ তুমি নিজে থেকে না বলতে চাও। কিন্তু একজন মানুষ হিসেবে আমি তোমাকে এইভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখতে পারি না। এই রেলওয়ে স্টেশন কোনো একা মেয়ের জন্য নিরাপদ জায়গা নয়। যদি তুমি আমার ওপর সামান্যতম ভরসা করতে পারো, তবে আমি তোমাকে এমন এক নির্ভরযোগ্য জায়গায় নিয়ে যেতে চাই যেখানে তুমি পুরোপুরি সুরক্ষিত থাকতে পারবে। মেহা অনির্বাণের চোখের দিকে স্থির হয়ে তাকিয়েছিল। সেই চোখে কোনো ছলনা, কোনো কুমতলব বা পুলিশের দম্ভ ছিল না, বরং একজন বড় ভাইয়ের মতো নিঃস্বার্থ দুশ্চিন্তা ছিল। জানি না কেন আকাশের দেওয়া এত বড় ধোকার পরেও মেহার ভেতরের সেই মানুষটি অনির্বাণের সততা অনুভব করতে পারল। সে ধীরে ধীরে নিজের মাথা হ্যাঁ সূচক নাড়াল। অনির্বাণ মেহাকে নিজের সাথে স্টেশন থেকে বাইরে বের করে নিয়ে এলো এবং তাকে নিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক এলাকায় পৌঁছল। এটি অনির্বাণের বড় দিদির ঘর ছিল। অনির্বাণের দিদির নাম ছিল স্মিতা, যিনি শহরের একটি খুব নামী কলেজের প্রিন্সিপাল ছিলেন। স্মিতা একজন অত্যন্ত বুদ্ধিমান, রুচিশীল এবং মমতাময়ী মহিলা ছিলেন। যখন অনির্বাণ মেহাকে ঘরের ভেতরে এনে স্মিতার সাথে আলাপ করালো এবং চোখের ইশারায় জানালো যে সে একে স্টেশন থেকে অত্যন্ত অসহায় অবস্থায় উদ্ধার করে নিয়ে এসেছে, তখন স্মিতা মেহাকে কোনো বিঁধিয়ে দেওয়া প্রশ্ন করে বিব্রত করলেন না। তিনি মেহার নোংরা এবং ভীষণ ক্লান্ত অবস্থা দেখলেন, তাকে সাথে সাথে স্নেহে জড়িয়ে ধরলেন এবং তাকে স্নানের জন্য গরম জল ও পরার জন্য নিজের পরিষ্কার কাপড় দিলেন। সেই রাতে দীর্ঘ অনেক দিন পর মেহা একটি নিরাপদ ছাদের নিচে এবং একটি নরম বিছানায় পরম শান্তিতে ঘুমাল। পরের কয়েকদিন স্মিতা মেহাকে একটি ছোট বোনের মতো সযত্নে আগলে রাখলেন। মেহার দীর্ঘদিনের নীরবতা ধীরে ধীরে ভাঙতে লাগল। স্মিতার স্বভাব এতটাই মধুর এবং আপন ছিল যে একদিন মেহা তার সামনে ডুকরে কেঁদে ফেলল এবং সে নিজের নাম বলার পাশাপাশি নিজের পুরো করুণ কাহিনী, আকাশের চরম ধোঁকা এবং নিজের বাবা মায়ের সব সঞ্চয় লুট হয়ে যাওয়ার সব কথা মন খুলে বলল। স্মিতা তাকে মাঝপথে একবারও থামালেন না, শুধু পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি মেহাকে দৃঢ়ভাবে বোঝালেন যে জীবনে কখনো কখনো আমরা ভুল মানুষের ওপর অন্ধভাবে ভরসা করে ফেলি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের পুরো জীবন ওখানেই শেষ করে দেব। স্মিতা মেহার ভেতরে লুকিয়ে থাকা একজন শিক্ষিত এবং প্রতিশ্রুতিবান প্রতিভাকে চিনে নিয়েছিলেন। তিনি মেহাকে সাহস দিয়ে বললেন, তুমি যা হারিয়েছ তা তুমি কঠোর পরিশ্রমে ফিরে পেতে পারো, কিন্তু এর জন্য তোমাকে কান্না বন্ধ করে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। স্মিতা মেহাকে সাহায্য করার একটি দৃঢ় প্রতিজ্ঞা নিলেন।
যেহেতু স্মিতা একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার নিজের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য একজন যোগ্য এবং পরিশ্রমী শিক্ষিকার প্রয়োজন ছিল। মেহা পড়াশোনায় সবসময় অত্যন্ত মেধাবী ছিল, এই কথা স্মিতা জেনে গিয়েছিলেন। তিনি মেহাকে নিজের কলেজেই বাচ্চাদের পড়ানোর কাজ দিয়ে দিলেন। মেহার জন্য এটি একটি নতুন জীবনের এক সুন্দর শুরু ছিল। যখন সে প্রথমবার ক্লাসরুমে গেল এবং বাচ্চাদের নিষ্পাপ মুখগুলো দেখল, তখন তার ভেতরের সব গ্লানি যেন কোথাও উধাও হয়ে গেল। সে পুরো মনোযোগ এবং কঠোর পরিশ্রমে বাচ্চাদের পড়াতে লাগল। বাচ্চাদের হাসি মুখের মাঝে থেকে সে নিজের পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে ভুলতে শুরু করেছিল। স্কুলের সব শিক্ষক এবং বাচ্চারাও মেহাকে খুব পছন্দ করতে লাগল। এর সাথে সাথেই স্মিতা মেহার আত্মসম্মান রক্ষার জন্য আরও একটি বড় পদক্ষেপ নিলেন। স্মিতা যে অ্যাপার্টমেন্টে থাকত, সেই বিল্ডিংয়েই একটি ছোট ফ্ল্যাট খালি ছিল। স্মিতা নিজের আইডি এবং নিজের গ্যারেন্টি দিয়ে সেই ফ্ল্যাটটি মেহাকে ভাড়ায় নেওয়ালেন, যাতে মেহা স্বাধীনভাবে নিজের জীবন কাটাতে পারে এবং তাকে কারো ওপর বোঝা মনে না হয়। মেহা এখন সেই নতুন ফ্ল্যাটে আত্মবিশ্বাসের সাথে থাকতে শুরু করেছিল। সকালে উঠে স্কুলে যাওয়া, বাচ্চাদের পড়ানো এবং সন্ধ্যায় স্মিতা দিদির সাথে বসে চা খাওয়া, এটাই তার নতুন এবং স্বস্তিদায়ক রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এই সবের মাঝে অনির্বাণও প্রায়ই সেখানে খোঁজ নিতে আসত। সে মেহার সাথে খুব আদর এবং সম্মানের সাথে কথা বলত। অনির্বাণের চোখে মেহার জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করেনি। সে শুধু ছায়ার মতো মেহার সুরক্ষা এবং খুশির খেয়াল রাখত। মেহাও এখন অনির্বাণকে তার একজন খুব ভালো বন্ধু এবং অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী মনে করতে শুরু করেছিল। তার জীবন এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছিল। সময় তার নিজস্ব গতিতে কাটতে লাগল। এরই মধ্যে অনির্বাণের অসামান্য পরিশ্রম এবং সততাও ফল দিল। পুলিশ বিভাগে তার চমৎকার কাজের জন্য তাকে কনস্টেবল পদ থেকে প্রমোশন দিয়ে সরাসরি ইন্সপেক্টর করে দেওয়া হলো। এটি পুরো অনির্বাণ পরিবারের জন্য খুব খুশির খবর ছিল। এই বিশাল খুশি উদযাপনের জন্য অনির্বাণ শহরের একটি খুব নামী হোটেলে এক জমকালো পার্টির আয়োজন করল। সে নিজের বিভাগের বন্ধুদের পাশাপাশি তার দিদি স্মিতা এবং মেহাকেও বিশেষভাবে এই পার্টিতে আমন্ত্রণ জানাল। কাকতালীয়ভাবে যেদিন এই পার্টি রাখা হয়েছিল, সেই দিনই মেহার জন্মদিনও ছিল। মেহা এই ভেবে খুব খুশি ছিল যে তার বেরঙিন জীবনে আবার সুখের রং ফিরে এসেছে। সে খুব সুন্দরভাবে সেজে স্মিতা দিদির সাথে সেই পার্টিতে পৌঁছল। অনির্বাণ তার ইন্সপেক্টরের নতুন এবং চকচকে উর্দিতে খুব আকর্ষণীয় লাগছিল। পার্টি খুব চমৎকারভাবে চলছিল। চারিদিকে হাসি, মজা আর উৎসবের আমেজ ছিল। তখনই হঠাৎ অনির্বাণ ডিজের মিউজিক থামিয়ে দিল এবং মাইক নিজের হাতে নিল। সে সব অতিথিদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করল এবং খুব আবেগপ্রবণ গলায় বলতে লাগল। সে বলল যে আজ শুধু আমার সাফল্যের উদযাপন নয়, বরং আজ সেই বিশেষ মানুষটির জন্মদিনও, যে আমাকে জীবনে অনেক কিছু নতুন করে শিখিয়েছে এবং যার উপস্থিতিতে আমার জীবন খুব সুন্দর হয়ে উঠেছে। এই কথা বলে অনির্বাণ মেহাকে স্টেজে ডাকল। মেহা কিছুটা ইতস্তত করে কুণ্ঠিত পায়ে স্টেজে গেল। সেখানে একটি খুব বড় এবং সুন্দর কেক রাখা ছিল। মেহা হাসিমুখে সেই কেক কাটল। সবাই হাততালি দিল এবং তাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাল। কিন্তু আসল ঘটনা তো এর পরেই ঘটতে চলেছিল। কেক কাটার ঠিক পরেই অনির্বাণ হঠাৎ মেহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে নিজের পকেট থেকে একটি ছোট লাল রঙের মখমলের কৌটা বের করল। সেটি খুলতেই তাতে একটি খুব সুন্দর হীরের আংটি চকচক করছিল। অনির্বাণ মেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে সবার সামনে নিজের মনের গভীর ভালোবাসার কথা প্রকাশ করল। সে বলল, মেহা, যখন থেকে আমি তোমাকে প্রথমবার স্টেশনে দেখেছি, তখন থেকেই আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শুরু করেছি। তোমার সাহস এবং তোমার সততা আমার মন জয় করে নিয়েছে। তুমি কি আমার জীবনসঙ্গিনী হয়ে আমার বাকি পথচলাকে পূর্ণ করবে? পুরো হলঘরে একদম পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই মেহার উত্তরের অপেক্ষায় ছিল। স্মিতা দিদিও হাসিমুখে মেহার দিকে তাকাচ্ছিলেন, কারণ তিনি জানতেন অনির্বাণ মেহাকে কতটা গভীরভাবে ভালোবাসে। কিন্তু মেহার অবস্থা এই মুহূর্তে একদম আলাদা ছিল। অনির্বাণকে নিজের সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে এবং তার হাতে আংটি দেখে মেহার মাথার শিরা যেন উত্তেজনায় ফেটে যাচ্ছিল।
তার কানে অনির্বাণের আওয়াজ নয়, বরং বহু বছর আগে বলা আকাশের সেই প্রতারণাপূর্ণ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং মেহার জীবনের সবচেয়ে ভয়ানক সত্যি ছিল, যে আকাশও ঠিক একইভাবে মেহার জন্মদিনের দিনই তাকে এইভাবে প্রপোজ করেছিল। আকাশও তাকে বিয়ের মিথ্যা স্বপ্ন দেখিয়েছিল এবং তারপর তার পুরো জীবন থচনচ করে দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছিল। সেই পুরনো যন্ত্রণাদায়ক স্মৃতি মেহার হৃদয়ে এবং মাথায় এমনভাবে আঘাত করল যে সে নিজের জ্ঞান হারানোর উপক্রম হল। তার চোখের সামনে অনির্বাণের নিষ্পাপ এবং সত্য চেহারাটি ঝাপসা হয়ে গেল, এবং তার জায়গায় আকাশের সেই প্রতারক এবং ভয়ানক চেহারাটি ফুটে উঠল, যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সর্বনাশের ওপর অট্টহাসি হাসছিল। মেহার পুরো শরীর রাগে কাঁপতে লাগল, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। সে অনির্বাণের হাত থেকে সেই আংটির কৌটাটি এক ঝটকায় ছিনিয়ে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। হলঘরে উপস্থিত সবাই এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেল। মেহার চোখ দিয়ে বিষাদ আর কষ্টের জল বইতে লাগল। সে পাগলের মতো চিৎকার করে অনির্বাণকে লক্ষ্য করে বলল, ঠিক এটাই করেছিল সেও আমার সাথে। তোমাদের পুরুষদের কি মনে হয় যে নারীরা কি কোনো খেলার সামগ্রী? যখন মন চাইল মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁদে ফাঁসিয়ে নিলে, মিথ্যা রঙিন স্বপ্ন দেখালে এবং তারপর তাদের পুরো জীবন বরবাদ করে রাস্তায় ছেড়ে দিলে। তোমরা সব পুরুষ জাতি এক। কেউ বিয়ে করে না, কেউ পবিত্র ভালোবাসার মূল্য বোঝে না। তোমরা সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের ব্যবহার করো। আর যখন তোমাদের হীন স্বার্থ মিটে যায়, তখন তোমরা আমাদের মাঝ রাস্তায় মরার জন্য একা ফেলে চলে যাও। মেহার এই তিক্ত এবং তীক্ষ্ণ কথাগুলো অনির্বাণের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিল। সে নিজের জায়গায় পাথরের মূর্তির মতো নির্বাক দাঁড়িয়ে রইল। সে বুঝতেই পারছিল না যে হঠাৎ মেহা কি হয়ে গেল। মেহা কারও কোনো কথা শোনার মতো মানসিক অবস্থায় ছিল না। স্মিতা দিদি এগিয়ে এসে তাকে সামলানোর এবং শান্তভাবে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু মেহা তাদেরকেও ঝেঁটে সরিয়ে দিল। সে কাঁদতে কাঁদতে এবং হাঁপাতে হাঁপাতে সেই পার্টি হল থেকে বাইরে দৌড়ে চলে গেল। তার পুরনো ডিপ্রেশন, সেই দীর্ঘদিনের আতঙ্ক এবং পুরুষদের প্রতি সেই জমাট বাঁধা ঘৃণা, যা কোথাও অন্তরে চাপা পড়ে গিয়েছিল, আজ আগ্নেয়গিরির মতো বিধ্বংসী হয়ে ফেটে পড়ল। মেহার মনে হচ্ছিল যে এই ফ্ল্যাট, এই সম্মানজনক চাকরি, এই সব সাহায্য, এই সব কিছুই অনির্বাণের একটি খুব বড় সাজানো চক্রান্ত ছিল তাকে নতুন করে নিজের জালে ফাঁসানোর জন্য। সে মনে মনে স্থির করে নিল যে সে আর এই প্রতারণার দুনিয়ায় এক মুহূর্তও থাকবে না। সে না তো নিজের সেই নিরাপদ ফ্ল্যাটে ফিরে গেল, আর না সে কলেজের কথা একবারও ভাবল। সে পাগলের মতো সেই অন্ধকার ঝড়ো রাতে রাস্তায় দৌড়াতে লাগল, যতক্ষণ না তার পা ক্লান্ত হয়ে সেই একই রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল। এটি সেই একই রেলওয়ে স্টেশন ছিল যেখান থেকে তার জীবনের ধ্বংস শুরু হয়েছিল, যেখানে আকাশ তাকে ধোঁকা দিয়ে নিঃস্ব করেছিল। মেহা গিয়ে সেই পুরনো মোর্চে ধরা প্ল্যাটফর্মের সেই একই লোহার বেঞ্চে কুঁকড়ে বসে পড়ল। তার সুন্দর জমকালো পোশাক ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। তার চোখের কাজল জলের সাথে মিশে তার পুরো মুখে ছড়িয়ে গিয়েছিল। সে আবার সেই অন্ধকারের গর্তে তলিয়ে গিয়েছিল, যেখানে তার কাছে প্রতিটি মানুষকে একটি ক্ষুধার্ত নেকড়ে মনে হচ্ছিল। তার এই কথাটি বিন্দুমাত্র উপলব্ধি হচ্ছিল না যে অনির্বাণ কোনো আকাশ ছিল না। অনির্বাণের ভালোবাসা সম্পূর্ণ সত্যি এবং নিঃস্বার্থ ছিল। সে সত্যিই তাকে নিজের স্ত্রী করে সমাজের বুকে সম্মান দিতে চেয়েছিল, কিন্তু মেহার সেই ভয়ানক অতীত তার বর্তমানের সব খুশির আলোককচ্ছাটাকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এখন সে আবার সেই স্টেশনে একা এবং চরম অসহায় ছিল, নিজের সেই শূন্য হাহাকার ভরা দুনিয়ায়। রেলওয়ে স্টেশনের সেই পুরনো বেঞ্চে বসে মেহার মনে হচ্ছিল যেন সময়ের চাকা আবার ঘুরে সেখানেই ফিরে এসেছে যেখান থেকে তার জীবনে বড় ঝড় উঠেছিল। স্টেশনের সেই একই ঠান্ডা হাওয়া, যাত্রীদের সেই পরিচিত শোরগোল এবং সেই একাকিত্ব, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে বারবার কাউকে বিশ্বাস করার ভুল সাহস করেছে এবং তাকে আবারও সেই একই তিক্ত পরিণতি পেতে হয়েছে। কিন্তু এইবার সেটি আকাশের ধোঁকা ছিল না, বরং তার নিজের অতীতের সেই জমাট বাঁধা আতঙ্ক ছিল, যা তাকে অনির্বাণের অকৃত্রিম সততা দেখতেই দেয়নি। মেহার মাথা নিজের বাহুর ওপর ঝুঁকেছিল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার মনে হচ্ছিল যে এখন তার অন্ধকারে ঘেরা জীবনে আর কখনো রঙিন ভোর হবে না।
সে শুধু এটাই ভেবে যাচ্ছিল যে দুনিয়ার প্রতিটি পুরুষই স্বার্থের জন্য ভালোবাসার জঘন্য নাটক করে। কিন্তু তখনই স্টেশনের নিস্তব্ধতা চিরে ভারী জুতোর সুশৃঙ্খল আওয়াজ মেহার দিকে এগোতে লাগল। সে ভয় পেয়ে সাথে সাথে নিজের মাথা তুলল এবং সামনে ইউনিফর্ম পরা অনির্বাণকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখল। অনির্বাণের উর্দিতে লাগানো নেমপ্লেট এবং তার চোখে উপচে পড়া অসীম দুশ্চিন্তা এই কথার বড় প্রমাণ ছিল যে সে সেখানে একজন পুলিশ অফিসার হয়ে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে এসেছিল যার হৃদয় খুব খারাপভাবে ভেঙেছে। তবুও তার মনে মেহার জন্য বিন্দুমাত্র ঘৃণা বা ময়লা ছিল না। অনির্বাণ মুখে কিছু না বলে নিজের পকেট থেকে সিঁদুরের একটি ছোট রূপোলি কৌটো বের করল। মেহা সেটি দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো হয়তো অনির্বাণ তাকে হাঙ্গামা করার জন্য গ্রেপ্তার করতে এসেছে বা তাকে কটু কথা বলবে। কিন্তু অনির্বাণ খুব শান্ত এবং অত্যন্ত গম্ভীর গলায় বলতে শুরু করল, মেহা, তোমার সত্যিই মনে হয় যে প্রতিটি হাত ধরা মানুষ শুধু মাঝপথই ফেলে দেওয়ার জন্যই আসে? তোমার মনে হয় আকাশের বেইমানিই কি এই পুরো পৃথিবীর ধ্রুব সত্যি? আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, কোনো পণ বা সওদা করতে নয়। আমি তোমাকে তখন দেখেছি যখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছিলে, এবং আমি তোমাকে তখন পরম যত্নে সামলেছি যখন তোমার আশেপাশে কেউ ছিল না। যদি আমার উদ্দেশ্য শুধু টাইম পাস বা সময় কাটানো হতো, তবে আমি তোমাকে আমার নিজের দিদির কাছে কখনো নিয়ে যেতাম না, না তোমাকে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়তে সাহায্য করতাম। আমার প্রপোজাল কোনো সাজানো ফাঁদ ছিল না, বরং সেই অলিখিত প্রতিশ্রুতির নাম যা আমি সারা জীবন নিষ্ঠার সাথে পালন করতে চাই। মিহার চোখ থেকে জল থমকে যাচ্ছিল না। অনির্বাণের অকাট্য কথাগুলো তার হৃদয়ের সেই কঠিন দেয়ালকে নিমিষে নাড়িয়ে দিয়েছিল যা সে ঘৃণা এবং চরম সন্দেহ দিয়ে তৈরি করেছিল। সে নিদারুণভাবে নিজের ভুল বুঝতে পারল যে সে একজন জঘন্য প্রতারকের অপরাধের কঠিন শাস্তি একজন পরম ভালো মানুষকে দিয়ে ফেলেছে। মেহা কিছু বলার আগেই অনির্বাণ এক পা এগিয়ে এসে বলল, দুনিয়া আমার ব্যাপারে কি ভাববে, এই স্টেশনের লোকজন কি বলবে, আমি আজ সেসবের বিন্দুমাত্র পরোয়া করি না। আমি আজ এই মুহূর্তেই এই স্টেশনের মাটিতেই তোমার সব ভুল বোঝাবুঝি আর ভয়ে চিরতরে শেষ করতে চাই। লোকে বলে স্টেশন নাকি প্রিয়জনের বিচ্ছেদের জায়গা হয়, কিন্তু আজ এই জায়গায় আমাদের সারা জীবনের মিলনের সাক্ষী হয়ে থাকবে। এই কথা বলতে বলতে অনির্বাণ সিঁদুরের কৌটোটি খুলল এবং এক মুহূর্ত দেরি না করে পুরো অধিকার এবং গভীর সম্মানের সাথে মেহার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দিল। মেহা এটি দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে বাক্যহারা হয়ে গেল। তার জন্য এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। যেখানে সে ভেবেছিল আজ ঘৃণা পাবে, সেখানে সে সিঁদুরের মতো পবিত্র সম্পর্ক এবং একজন স্ত্রীর সর্বোচ্চ মর্যাদা পেয়ে গেল। স্টেশনে থাকা অবাক যাত্রী এবং কুলিরাও থমকে দাঁড়িয়ে এই অদ্ভুত আবেগঘন দৃশ্য দেখতে লাগল। মিহার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। সে আজ উপলব্ধি করল যে আকাশ তাকে শুধু নিজের লালসার জন্য ব্যবহার করেছিল, কিন্তু অনির্বাণ তো সবার সামনে তাকে নিজের করে আপন করে নিয়েছে। অনির্বাণের এই অসীম বীরত্ব এবং নিঃস্বার্থ ভালোবাসা দেখে মিহার ভেতরের সব ভয় এবং ঘৃণা মোমের মতো গলে জল হয়ে বয়ে গেল। সে কাঁদতে কাঁদতে অনির্বাণের পা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু অনির্বাণ তাকে পরম আদরে তুলে নিজের বুকের সাথে দৃঢ়ভাবে জড়িয়ে নিল। সেই সময় স্টেশনের বেঞ্চে বসে থাকা সেই নিঃস্ব উদাস মেয়েটি এখন একজন সম্মানিতা স্ত্রী হয়ে উঠে দাঁড়িয়েছিল। স্মিতা দিদিও পেছন থেকে আসতে দেখা গেল। তার চোখেও খুশির অস্ত্র ছিল। তিনি মেহাকে স্নেহে জড়িয়ে ধরলেন এবং বললেন, অনির্বাণ আজ প্রমাণ করে দিয়েছে যে আসল পুরুষ সেই নয় যে নারীর অতীতের বিচার করে, বরং সেই যে নারীর বর্তমানকে আগলে নিয়ে তার সম্মানকে সবার ওপরে স্থান দেয়। স্টেশনের সেই পুরনো জায়গাটি, যা একসময় মেহার অন্তহীন চোখের জলের সাক্ষী ছিল, আজ তার নতুন জীবনের পরম খুশির সাক্ষী হয়ে গেল। দুজনের বিয়ের সেই অনন্য রীতি সাধারণ এক প্ল্যাটফর্মেই সুসম্পন্ন হল, যেখানে সিঁদুরের রক্তিম লালিমা মেহার বেরঙিন জীবনকে আজ খুশির রঙে রাঙিয়ে দিল। মেহা বুঝতে পেরেছিল অনির্বাণের মতো খাঁটি মানুষ কপাল গুণেই পাওয়া যায়। এইভাবে সেই চরম দুঃখের গল্পের একটি অত্যন্ত সুন্দর এবং সুখকর সমাপ্তি হল,
যেখানে মেকি ভালোবাসার পরাজয় হল আর প্রকৃত সম্মানের জয়। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা কি আজও বেঁচে আছে? অনির্বাণ রেলওয়ে স্টেশনের সেই প্ল্যাটফর্মে মেহার সিথি রাঙিয়ে প্রমাণ করে দিয়েছে যে আসল পুরুষ সেই যে নারীর অতীতকে নয়, বরং তার সম্মানকে আপন করে নেয়। আর হ্যাঁ, কমেন্টে আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। এই গল্পের শিক্ষা হল, ভালোবাসায় এতটাই অন্ধ হবেন না যে নিজের জন্মদাতা বাবা মায়ের বিশ্বাস ভেঙে দেন। প্রতিটি আই লাভ ইউ কিংবা তোমাকে ভালোবাসি শব্দ সত্য হয় না। কিছু লোক শুধু অপরকে ব্যবহার করতে জানে। আর হ্যাঁ, আজকের স্বার্থপর সময়ে অনির্বাণের মতো সত্যবাদী এবং সম্মান দেওয়া মানুষ খুব কষ্টে পাওয়া যায়। তাই হুজুগে পড়ে সিদ্ধান্ত নয়, সঠিক বিচার করে সিদ্ধান্ত নিন। এখন আপনাদের জন্য একটি বড় প্রশ্ন, অনির্বাণের ওইভাবে প্ল্যাটফর্মে হঠাৎ সিঁদুর পরানো কি সঠিক সিদ্ধান্ত ছিল? আর আপনি কি আপনার বাস্তব জীবনে কখনো কোনো আকাশের মতো ধোঁকাবাজ দেখেছেন বা কোনো অনির্বাণের মতো ফেরেশতা দেখা পেয়েছেন? নিজের ব্যক্তিগত মতামত এবং নিজের কাহিনী কমেন্টে অবশ্যই সংক্ষেপে লিখবেন। সবচেয়ে ভালো কমেন্টটি আমরা পিন করব। দেখি আপনাদের ভাবনাচিন্তা কেমন। যদি এই ইমোশনাল গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও চমৎকার শিক্ষামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।